আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ কমার্স কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে আমি শিক্ষার্থীদের জানাচ্ছি আমার ক্লাসে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। ভালো থাকো এটাই দোয়া করি। তো শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম বাক্য কাকে বলে এবং একটি সার্থক বাক্যে কি কি গুণাবলী থাকা আবশ্যক। তো আজকে আমরা আরেকটি প্রশ্ন করব বাক্যের অধ্যায় থেকে, সেটা হচ্ছে বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করব। গঠন অনুসারে বাক্য কত প্রকার সেটি আজকে আমরা পড়ব। তো সেজন্য যেটা করতে হবে, আমরা আবার একটু বাক্য কাকে বলে একটু জেনে নিই আবার নতুন করে। বাক্য হচ্ছে কতগুলো শব্দের গাথা একটি মালা। মনের ভাব প্রকাশ করার জন্য যখন একজন বক্তা অর্থপূর্ণ শব্দ দিয়ে তার অভিব্যক্তিটা প্রকাশ করে পূর্ণাঙ্গভাবে, তখন তাকে বাক্য বলে। বাক্যের এই সংজ্ঞাটি অনেকভাবে দেওয়া যায় শিক্ষার্থীরা, ঠিক আছে? তো আমরা আরো বলতে পারি, কতগুলো অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে কি বলে? বাক্য। ঠিক আছে? তাহলে বাক্য প্রকাশ করতে হলে মনের ভাবটাকে সঠিকভাবে সঠিক শব্দ দিয়ে সেটাকে কি করতে হবে? প্রকাশ করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে কতগুলো অর্থপূর্ণ শব্দ একত্রিত হয়ে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে কি বলবে? বাক্য বলে। ঠিক আছে? ওকে, পরের প্রশ্নটা আমরা দেখি, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করব। এটাই আজকে আমরা পড়ব। ঠিক আছে শিক্ষার্থীরা? একটু ঠান্ডা মাথায় আমরা একটু দেখি গঠন অনুসারে বাক্য কয় প্রকার। ওকে, গঠন অনুসারে বাক্য হচ্ছে 3 প্রকার। ঠিক আছে? বাক্যের 3 প্রকারের মধ্যে আমরা কি কি পাবো গঠন অনুসারে বাক্যের মধ্যে? সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। 3টি ভাগে বিভক্ত। এটা কি করছি আমরা? গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি। শিক্ষার্থী একটু ভালো করে খেয়াল করবে, কারণ এই সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য, এই বাক্যগুলি যখন আমরা ভালো করে বুঝতে শিখবো তখনই এদিকে দিয়ে সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক এভাবে রূপান্তরিত করতে পারবো, যেটা আমাদের দ্বিতীয় পত্র পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে আমরা সংজ্ঞাটা আগে ভালো করে জেনে নিচ্ছি। খেয়াল করে দেখো, সরল বাক্য। প্রথমে আমরা যাব সরল বাক্য কাকে বলে। সরল বাক্য, সরল বাক্য হচ্ছে যে বাক্যে একটি মাত্র কর্তা থাকে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে কি বলবো? তাকে বলবো সরল বাক্য। একটি মাত্র কর্তা থাকবে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। কি থাকবে? সমাপিকা ক্রিয়া। তাহলে সেটাকে কি বলবো? সরল বাক্য। দেখো এখানে আছে রনি বই পড়ে। ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা বলতেই পারো মিস কর্তা কি? কর্তা হচ্ছে রনি। ঠিক আছে? এখানে কর্তা কোনটা? রনি। আর এই যে আছে বই পড়ে, এই বই পড়েটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। প্রথমটা কর্তা, দ্বিতীয় অংশটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে সরল বাক্যটা খুবই ইজি। হ্যাঁ, যে বাক্যটার মধ্যে কর্তা থাকবে এবং সমাপিকা ক্রিয়া থাকবে। কর্তা মানে কি? রনি, ব্যক্তিকে বোঝাচ্ছে। ঠিক আছে? আর এই যে বই পড়ে, এখন বলতে পারো ম্যাম সমাপিকা ক্রিয়া কি? এখানে যদি আমি শুধু বইটুকু দিতাম তাহলে কি সমাপ্ত হতো? বাক্যটি পূর্ণতা পেত, পূর্ণাঙ্গ রূপ পেত? রনি বই এটুকু বলে আমি যদি অফ থাকতাম তাহলে কি হতো? বাক্যটি বোঝা যেত না। সেখানে আমরা কি দিয়েছি? পড়ে, রনি বই পড়ে। ঠিক আছে? তাহলে বাক্যটি পূর্ণাঙ্গতা পেল। সেই ক্ষেত্রে দেখবে
সমাপিকা ক্রিয়া, অর্থাৎ বাক্যটি শেষ করতে সাহায্য করেছে। ঠিক আছে, এটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া। অসমাপ্ত রাখে না, সম্পূর্ণ করে দেয় বাক্যটিকে। ঠিক আছে, তাহলে রনি বই পড়ে, এই বাক্যে রনিটা হচ্ছে কর্তা, বই পড়ে হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে আমরা সরল বাক্য সংজ্ঞাটা বুঝে গেলাম। যে বাক্যটিতে একটি মাত্র কর্তা থাকে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কিন্তু বাক্য বলে। তাহলে এখানে আমাদের সমাপিকা ক্রিয়াও আছে, কর্তাও আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটি সরল বাক্য। ঠিক আছে, তো শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করে দেখবে, প্রশ্নে বা ফাইনাল পরীক্ষাতেও দেখবে যে যখনই এই ধরনের সমাধান আমরা দেখতে পাই যে সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, যত সমাধানই করি না কেন আমাদের সংজ্ঞাটা ভালো করে জানতে হবে। জানলে বাকি পরিবর্তনগুলি আমরা এই যে করতে পারবো, খুব সহজ করে বাক্য রূপান্তরটা করতে পারবো। আচ্ছা, এই তো গেল আমাদের সরল বাক্য। এবার আসবো আমরা জটিল বাক্যে। জটিল বাক্য কাকে বলে? আগে আমরা জটিল বাক্যের সংজ্ঞাটা বুঝে নিই, তারপরে আমরা উদাহরণে চলে যাব। ঠিক আছে, যে বাক্যে একটি মাত্র প্রধান খণ্ড বাক্য থাকে। কি থাকে? যে বাক্যে একটি মাত্র প্রধান খণ্ড বাক্য থাকে এবং তার উপর এক বা একাধিক নির্ভরশীল বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়। একটি খণ্ড বাক্যের উপর এক বা একাধিক কি থাকবে? নির্ভরশীল বাক্য থাকবে, ওই বাক্যটির উপর নির্ভর করবে এবং পরস্পর সাপেক্ষভাবে কি করবে? ব্যবহৃত হবে পাশাপাশি। ঠিক আছে, তাকে কি বলবো? জটিল বাক্য বলবো। আরেকবার বলি আমরা, একটি প্রধান খণ্ড বাক্য থাকবে এবং তার উপর এক বা একাধিক কি থাকবে? নির্ভরশীল, নির্ভরশীল বাক্য থাকবে। কি করবে সেটা? পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হবে, পাশাপাশি ব্যবহৃত হবে। অর্থাৎ একটা খণ্ড প্রধান খণ্ড বাক্যের সাথে, একটি মাত্র প্রধান খণ্ড বাক্যের সাথে কি থাকবে? নির্ভরশীল বাক্য থাকবে। সেটা হতে পারে একটি, হতে পারে একের অধিক। এজন্য বলা হয়েছে এক বা একের অধিক নির্ভরশীল বাক্য থাকবে। ঠিক আছে, অর্থাৎ একটি প্রধান খণ্ড বাক্যের সাথে এক বা একাধিক নির্ভরশীল বাক্য থাকবে, সংযুক্ত হবে, সেটাই হবে জটিল বাক্য। একটি প্রধান খণ্ড বাক্যের সাথে এক বা একের অধিক নির্ভরশীল বাক্য থাকলে সেটা জটিল হয়ে যাবে। এবং জটিল বাক্যগুলির সামনে, দুটো বাক্যের সামনে কি বসবে? যে, প্রথমে বসবে যে এবং পরের বাক্যের আগে বসবে সে। ঠিক আছে, প্রথম বাক্যটির আগে যে বসবে, পরের বাক্যটির আগে সে বা সেই বসবে। যেহেতু থাকলে সে, যেহেতু এবং সেহেতু, যেই সেই, এভাবে এই ছোট ছোট শব্দগুলিকে যুক্ত করে আমাকে জটিল বাক্যটিকে পূর্ণাঙ্গতা দান করতে হবে। যেমন, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। এখানে দেখো যে আছে এবং সেইও আছে। আমি তোমাদের বলেছিলাম যে জটিল বাক্যে যেহেতু, সেহেতু, যে, সে, যেই, সেই থাকবে, তাই না? তাহলে দেখো তো এখানে যে আছে কিনা? যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। এখানে অবশ্যই কি আছে? যে আছে এবং সেও আছে। তাহলে তো আমাদের মিলেই গেল। জটিল বাক্যে যে, সে, যেহেতু, সেহেতু, যেই, সেই এগুলি ব্যবহৃত হয়। ঠিক আছে, এই যে পরিশ্রম করে এটা হচ্ছে নির্ভরশীল বাক্য, আর এই যে সুখ লাভ করে এই বাক্যটি হচ্ছে প্রধান খণ্ড বাক্য। ঠিক আছে, এই প্রধান খণ্ড বাক্যের সাথে এক বা একাধিক কি যুক্ত হয়েছে? নির্ভরশীল বাক্য। এই বাক্যগুলোকে সংযুক্ত করা, এই বাক্যগুলোকে কি করা হয়েছে? জটিল বাক্য নামে আখ্যায়িত করা হয়েছে। একটি খণ্ড বাক্যের সাথে নির্ভরশীল বাক্য বসেছে এবং দুটো বাক্যের আগে কি আমরা বসিয়েছি? যে, সেই, যেহেতু থাকলে সেহেতু হবে, এভাবে। আরেকটা দেখো, যেহেতু দিয়ে আমি আরেকটা উদাহরণ বলে দিচ্ছি। আমি মোটা, আমাকে ব্যায়াম করতে হবে। সেটা জটিল করতে হলে আমাদের কি করতে হবে? যেহেতু আমি মোটা সেহেতু আমাকে ব্যায়াম করতে হবে। আমি মোটা তাই আমাকে ব্যায়াম করতে হবে। সেটা যদি জটিল করি কি করতে হবে? যেহেতু আমি মোটা সেহেতু আমাকে ব্যায়াম করতে হবে। ঠিক আছে, এভাবে যেহেতু এবং সেহেতুটাকে ব্যবহার করে নেব, তাহলে সেটা জটিল বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে, বাক্য রূপান্তরের সময় আমরা এই কাজগুলো ফলো করবো। যে, সে, যেহেতু, সেহেতু, যে, সে, এটা জটিল বাক্যে ব্যবহৃত হবে।
দুটো বাক্যেরই সামনে ব্যবহৃত হবে। ঠিক আছে শিক্ষার্থীরা? ওকে, এবার আমরা চলে যাচ্ছি যৌগিক বাক্যে। যৌগিক বাক্য কি? পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য। পরস্পর নিরপেক্ষভাবে দুই বা দুইয়ের অধিক, দুই বা দুইয়ের বেশি সরল বা জটিল বাক্য কি করবে? কোনো অব্যয় অংশ দ্বারা সংযুক্ত হয়ে একটি পূর্ণ বাক্য যখন গঠন করবে তখন তাকে বলা হবে যৌগিক বাক্য। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে কি বলা হচ্ছে? আরেকটু সহজ করে দেই, দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য কি কোনো অব্যয় বা অব্যয় অংশ দ্বারা সংযুক্ত হয়ে একটি পূর্ণ বাক্য যদি গঠন করে তখন তাকে কি বলা হবে? তখন তাকে বলা হবে যৌগিক বাক্য। ঠিক আছে, আরেকবার রিপিট করি আমি, দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য যদি কোনো অব্যয় অংশ দ্বারা সংযুক্ত হয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করে তখন তাকে কি বলবো? যৌগিক বাক্য বলবো। ঠিক আছে, যৌগিক বাক্যর এই যে সংযুক্ত অব্যয় থাকবে, অব্যয় যে সেই অব্যয়গুলি কি দেখো, নতুবা, বরং, কিন্তু, তবুও, এসব হচ্ছে অব্যয় অংশ অথবা। ঠিক আছে, এইগুলি বাক্যের মাঝখানে জুড়ে দিতে হবে, তাহলে যৌগিক বাক্য তৈরি হয়ে যাবে। যেমন দেখো, লোকটি ধনী কিন্তু অসুখী। এই যে আমরা এখানে কিন্তু যোগটা করেছি, এই কিন্তুটাই হচ্ছে কি? অব্যয় অংশ। আগের এবং পরের বাক্যটির মাঝখানে কি জুড়ে দিয়েছি? অব্যয় অংশ যুক্ত করে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করেছি, সে কারণে এটা কি হয়েছে? যৌগিক বাক্য। তাহলে যৌগিক বাক্যে কি আছে আমরা এখানে পড়েছি? নতুবা, বরং, কিন্তু, তবুও। সেখানে থেকে আমরা একটি অব্যয় অংশ নিয়ে এই বাক্যটিকে পূর্ণাঙ্গতা দান করেছি। লোকটি ধনী কিন্তু অসুখী, এই কিন্তুটি হচ্ছে অব্যয় অংশ। এখানে আমরা কি পেয়েছি? দুই বা ততোধিক সরল বাক্যের সাথে একটি অব্যয় অংশ যুক্ত হয়ে বাক্যকে পূর্ণাঙ্গতা দান করেছে, এজন্য এটা যৌগিক বাক্য হয়ে গেছে। আরেকটা উদাহরণে যাই আমি, তুমি আসো নতুবা আমি যাব না। অর্থাৎ তুমি যদি না আসো তাহলে আমি যাব না। এই যে তুমি আসো, এই যে আমি যাব না, এটার মাঝখানে নতুবাটা যোগ করা হয়েছে, এটা একটা অব্যয় অংশ, এটা যুক্ত হয়ে দুটো বাক্যকে কি করেছে? পূর্ণাঙ্গতা দান করেছে, এবং সেটাই হচ্ছে যৌগিক বাক্য। ঠিক আছে শিক্ষার্থীরা? তো আজকে আমরা কি প্রশ্নটা করলাম? বাক্য কাকে বলে এবং গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো। এই প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা কিন্তু বাক্য রূপান্তর করতে পারবো, সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, এভাবে ট্রান্সফার করে করে আমরা কি করব? আনসার করতে পারবো। ঠিক আছে, তাহলে সরলটা আমি আরেকবার রিপিট করছি। সরল বাক্য হচ্ছে একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত। জটিল বাক্য হচ্ছে একটি প্রধান খণ্ড বাক্যের সাথে এক বা একাধিক নির্ভরশীল বাক্য বসে থাকে, ব্যবহৃত হয়, বসে, সেটাকে কি বলবে? জটিল বাক্য। যে বাক্যগুলির সামনে দুটো বাক্য থাকলে দুটো বাক্যের সামনে যে থাকলে যে এবং সে, যেহেতু থাকলে সেহেতু বসাবো, যেহেতু অথবা সেহেতু বসাবো, যে থাকলে যে এবং সেই বসাবো, এগুলি বসিয়ে জটিল বাক্য তৈরি করব। আর যৌগিক বাক্য কি করব? দুই বা ততোধিক সরল বাক্যের মাঝখানে অব্যয় অংশ দিয়ে যুক্ত করে বাক্যটাকে পূর্ণাঙ্গতা দান করবে, এবং সেই অব্যয় অংশগুলো কি? নতুবা, বরং, কিন্তু, তবুও, এই জাতীয় অব্যয় অংশ যুক্ত করে আমরা কি করব? যৌগিক বাক্যটাকে পূর্ণাঙ্গতা দান করব। ঠিক আছে শিক্ষার্থীরা? তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, আশা করি। ইনশাআল্লাহ এই পড়াগুলি একটু বারবার ভিডিওটা টেনে টেনে দেখবে, তাহলে হচ্ছে ব্যাকরণটা তোমাদের কাছে কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে, এবং এটা থেকে যেমন যেমন করে তুমি সংজ্ঞাটাও জানতে পারবে, সেইভাবে তুমি সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক কোনগুলিতে করতে হয় সেটা বুঝে যেতে পারবে। একটু ঠান্ডা মাথায় এই চ্যাপ্টারটা ভালো করে একটু পড়ে নিও, আর ভালো থেকো। পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে 10 তারিখ থেকে। সুন্দর মতো পরীক্ষা দিও, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। অবশ্যই অপ্রয়োজনে বাড়ির বাইরে যাবে না, এবং সবসময় দরকার হলে বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। ঠিক আছে, ভালো থেকো। আসসালামু আলাইকুম।